জ্ঞানী সম্মানীয় ব্যক্তি যারা উপস্থিত আছেন সকলকে ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা একটা উৎসবের মৌসুমের মধ্যে কিছুদিন পরবর্তী মুহূর্তে নেতৃত্ব আপনাদেরকে ওয়াকিবহাল করেছেন যে আমরা বহু জায়গায় বহু কিছু তদবির এবং লড়াই করে সুফল পাইনি, তাই গোটা রাজ্যবাসীর কাছে আজকে যে ৬-৭টি দাবি আছে, মূলত এই দাবিগুলো মাদ্রাসা শিক্ষা এবং মাইনরিটি বিভাগে বিভিন্ন ধরনের দুর্নীতি এবং স্বজন পোষণ এবং মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত সমস্ত শিক্ষাপ্রেমী মানুষদের কতটা ক্ষতি হচ্ছে, তার চেয়েও বড় ব্যাপার একটা রাজ্যের বড় ধরনের স্ক্যাম চলছে। আমরা ওয়াকফ কেলেঙ্কারি দেখেছি, তার চেয়েও বড় কেলেঙ্কারি রাজ্যে চলছে, সেটা অত্যন্ত সুপ্তভাবে চলছে এবং অনেক মাদ্রাসা শিক্ষার সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষ নন তারা হয়তো ভেবে থাকতে পারে এটি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষদের শিক্ষা প্রতিষ্ঠান, কি হচ্ছে না হচ্ছে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। এই জায়গা থেকে এই দুর্নীতিটি ৬ বছর ধরে হতে হতে একটি এভারেস্টের চূড়ার মতো পরিণত হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্টে একাধিকবার মামলা হয়ে সুপ্রিম কোর্টের রায়কে সম্পূর্ণ অমান্য করে তারা দিনের পর দিন এইভাবে দুর্নীতি চলছে। তার মূল কারণ আমাদের রাজ্যে যারা মূল শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত মেইন স্ট্রিম স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং সমাজের বৃহৎ অংশের মানুষ মাদ্রাসা শিক্ষা বিমুখ হলেও মাদ্রাসা শিক্ষায় যে দুর্নীতি অর্থটা ব্যয় হচ্ছে এটি কোনো বিশেষ সম্প্রদায়ের টাকা নয়, এটি রাজকোষে পশ্চিমবঙ্গের জনগণের ৮ কোটি মানুষের ট্যাক্সের টাকাটাই ভুল পথে দুর্নীতি হচ্ছে। অতএব এটা ভাবার সময় এসেছে। মরশুম পুজো কেটেছে, আপনার আমার পকেটের টাকাটা ভোট পথে মাইনরিটি বিভাগে যেইভাবে উদাসীনতায় দুর্নীতিটা হচ্ছে সেই জায়গা থেকে আমাদের সময় এসেছে রুখে দাঁড়ানো। তার একটি মূল কারণ হচ্ছে ঘোষ টিচার অর্থাৎ ভুতুরে শিক্ষক। আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে শুনেছি যোগ্য অযোগ্য শিক্ষক, তার বহু পূর্বে স্কুল শিক্ষা নিয়োগের প্যানেল বাতিলের বহু পূর্বে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ভুতুরে শিক্ষকের অস্তিত্ব পাওয়া গেছে। ভুতুরে হচ্ছে যেটা শব্দটা আক্ষরিক অর্থ হচ্ছে যাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই অথচ তারা কাগজ কলমে বেতনের দাবি করছে। তাদের অস্তিত্ব একমাত্র পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টে, তাদের অস্তিত্ব শ্রেণীকক্ষে নেই, তাদের অস্তিত্ব ছাত্রদের কাছে নেই, তাদের অস্তিত্ব ডিআই অফিসে নেই এবং তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। তাদের রিক্রুটমেন্টের যে সিস্টেম সেটা সরকারের সম্পূর্ণ আইনকে অমান্য করে কেউ কেউ ৬ বছর ৭ বছর বাদ তাদের অস্তিত্বহীনতাটাকে অস্তিত্ব প্রমাণের জন্য হঠাৎ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে। আর সুপ্রিম কোর্টে সেইভাবে সঠিকভাবে পর্যবেক্ষণ বা লড়াই না হওয়ার ফলে এক একজন বেতনের দাবি করে ৫০ লক্ষ টাকা ৭ বছর ৮ বছরের এরিয়া সহ টাকা পাচ্ছে। এটা অলরেডি একটি মাদ্রাসা চুয়াডাঙ্গা পশ্চিম মেদিনীপুরের মাদ্রাসা, যে মাদ্রাসার কোনো বিল্ডিং নেই, ছাত্র নেই, অথচ ৯টি টিচার তাদের বেতন হয়ে যাচ্ছে অথচ তাদের কোনো কাগজ অ্যাপ্রুভাল কিছুই নেই। এটা কাদের উদাসীনতায় হচ্ছে? এই সূত্রপাত হতে হতে আজকে রাজ্যে প্রায় ৫৫টি মাদ্রাসা প্রতিদিন সকাল হলে সূর্য ওঠার মতো প্রতিদিনই সুপ্রিম কোর্টে একটি শ্রেণীর মানুষ চলে যাচ্ছে যারা অস্তিত্বভাবে আমাদের রাজ্যে বসবাস করে না, এমনকি বাংলাদেশের কোনো বিদেশি নাগরিকও এই ভুতুরে হিসাবে অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে। কেউ কেউ দিল্লি, মুম্বাই, চেন্নাই ছাড়া বিদেশে আরবে কাজ করতো ৭ বছর ৮ বছর, হঠাৎ তার অস্তিত্ব মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা পাওয়া যাচ্ছে। এমনকি পাটনা হাই মাদ্রাসা মালদা জেলা, যেখানে সে শিক্ষক হিসাবে নিজেকে পরিচয় দিয়ে সুপ্রিম কোর্টে বেতনের দাবি করছে অথচ সেই সময় সে একজন ওই মাদ্রাসার ছাত্র মাধ্যমিক পাস করছে না, 9 এ পড়ছে। 16 সালে
অর্থাৎ বেতনে দাবি করছে যখন 25 সালে, তখন তার ডিগ্রি 9 এর যে ডিগ্রিটা 16 সালে তখন ছিল। অর্থাৎ সবই ব্যাকগ্রেড অ্যাপয়েন্টমেন্ট করতে যে কাগজ কলমের অসঙ্গতি এমন মারাত্মক বিষয়টা আছে। এতে রাজ্যে প্রায় 900 কোটি টাকা স্ক্যাম হচ্ছে। আমরা এটা বারবার বলেছি। রাজ্যে তারপরে আন্দোলন, লড়াই, কোর্ট হওয়ার পর কিছুটা সক্রিয়তা দেখা দিলে মাঝে মধ্যে আবার নিষ্ক্রিয়তা হয়ে যাচ্ছে। তার ফলশ্রুত এই দপ্তরে, মাইনরিটি দপ্তরে যিনি আছেন, আধিকারিক থেকে শুরু করে সমস্ত আন্তরিকভাবে লড়াই করার ফল আমরা দেখতে পাচ্ছি। কোন একটা রাজনৈতিক ক্রিয়াকাণ্ডের জন্য তাদের উপরে আক্রমণ হচ্ছে, এই বিষয়টা আমাদের ভাবার সময় এসেছে। মাদ্রাসা দপ্তরে যিনি সেক্রেটারি আছেন, ব্যক্তিগতভাবে ভুতুরেরা তাদের উপরে ফিজিক্যালি অ্যাসাল্ট করছে। তিনি কাঁথিতে একটি এফআইআর করেছেন 6/10/2025-এ তার উপরে ফিজিক্যাল অ্যাসাল্টের জন্য। তাহলে যদি সরকারি আধিকারিকের উপরে এইভাবে টাকা পাই দেওয়ার যে চক্রান্ত রুখে দাঁড়াবার জন্য যদি আধিকারিকের উপরে, রাজ্য সরকারের আধিকারিকের উপরে আক্রমণ হয় আর পুলিশ প্রশাসন যদি নীরবতার ভূমিকা পালন করে, তাহলে পরিস্থিতিটা কোন জায়গায় গেছে এটা আমাদের অনুমান করতে হবে। আমাদের সমস্যাটা কোথায়? কারণ আমাদের সমস্যাটা এখানে, যাদের পোস্টে রিক্রুট হচ্ছে অলরেডি সেই পোস্টে একজন চাকরি করছেন। একটি মাদ্রাসায় একটি নির্দিষ্ট সংখ্যক পোস্টে অ্যালটমেন্ট আছে, সেখানে সে নিজের চাকরি করছে, অথচ কাগজ কলমে দেখা যাচ্ছে সেই পোস্টে অন্যজন চাকরি তার পোস্টের দাবি হিসাবে প্রতিষ্ঠিত পাচ্ছে। তাহলে কোর্টের কাছে এই বিষয়টা অস্পষ্ট। যিনি শিক্ষকতা করছেন মাদ্রাসা সার্ভিস কমিশন দিয়ে কি স্কুল সার্ভিস কমিশন দিয়ে, তার অস্তিত্বকে নিয়ে প্রশ্ন উঠছে। এই ধরনের এই যে অরাজকতা স্কুল শিক্ষার সঙ্গে সঙ্গে মাদ্রাসা শিক্ষার এই যে ব্যাপক দুর্নীতির ফলে মাদ্রাসা সার্ভিস কমিশন তার সঠিকভাবে নির্ণয় নিয়োগ করতে পারছে না। ধাপে ধাপে তাকে রেজাল্ট বার করতে হচ্ছে। তাকে জানতে হচ্ছে যে যথেষ্ট যোগ্য শূন্য পদ থাকা সত্ত্বেও মাদ্রাসায় ওই ভুতুরের সমস্যার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন গুমগুম জ্বরের মতো সে নিয়োগ করতে পারছে না। এই রাজনৈতিক যে চূড়া সুরতের জন্য পশ্চিমবঙ্গের মাইনরিটি বিভাগে যারা যোগ্য প্রার্থী তারা সঠিকভাবে চাকরি পাচ্ছে না। আমরা এটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। পূর্ব মেদিনীপুরে একটি রাজনৈতিক তারা সংস্পর্শে এসে এই ধরনের একটি অন্যায় কাজকে এবং শিক্ষা ব্যবস্থাকে, মাদ্রাসাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যারা অত্যন্ত যোগ্যতার সঙ্গে চাকরি করছে তাদের ভবিষ্যৎকে সৌন্দর্যকে ঠেলে দিচ্ছে এবং সমগ্র শিক্ষা ব্যবস্থা তাদের প্রতি বিরূপ মানসিকতা হচ্ছে। আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে, প্রেস মিটের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে এবং সরকারকে আন্তরিক দাবি করতে পারি এবং প্রয়োজনে আমরা আরো বৃহত্তর আন্দোলনের কথা ভাবতে পারবো এই ইস্যুটার ক্ষেত্রে, যে এখনো সময় আছে। যদিও কিছু অংশের সরকার সক্রিয়তা আছে, ডিপার্টমেন্ট সক্রিয়, এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু রাজনৈতিক কোন একটি জায়গা থেকে এই জায়গাগুলো পরিচালিত হচ্ছে, তাই ভুতুরের সমস্যাটা এখনো মিটছে না। ভুতুরের সমস্যা না মিটার হলে যারা মাদ্রাসায় পরীক্ষা দিয়ে 1.5 বছর ধরে তারা প্রত্যাশিত ফলের আশায় সেখানে নিয়োগ হচ্ছে না। অনেকে মাদ্রাসা সার্ভিস কমিশন রিকমেন্ডেশন দিয়েছে, অথচ সেই রিকমেন্ড প্রার্থী মাদ্রাসায় যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, কারণ জানা যাচ্ছে সেই পোস্টে অলরেডি একজন চাকরি করছে। বাস্তবিক সে কিন্তু চাকরি করছে না, সমস্ত একটা জালিয়াতি করছে। এমনকি এমনও জালিয়াতি উদাহরণ পাওয়া যাচ্ছে, তারা যেটা দাবি করছে যে আমরা একটি নিয়োগ পদ্ধতি করেছি ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে, সেই এক্সপার্ট কে নিয়োগ করেছি, পরীক্ষা নিয়েছি ইত্যাদি। অথচ আপনাদেরকে আমরা জানাতে পারি, একটা রেফারেন্স দিলে আপনারা বুঝতে পারবেন যে পূর্ব মেদিনীপুরের মন্দারপুর হাই মাদ্রাসা সালেহা খাতুন তিনি সুপ্রিম কোর্টে মামলা করে বলছেন যে আমি 2016 সালে কমিটি আমাকে রিক্রুটমেন্ট করেছে। বেশ ভালো কথা। 16 সালে রিক্রুটমেন্ট হওয়ার পর 17, 18, 19, 20, 21, 22, 23 সাল পর্যন্ত তার কোনো অস্তিত্ব নেই। 22 সালে মহামান্য সুপ্রিম কোর্ট এই রকম একাধিক মামলা হওয়ার জন্য জাস্টিস দীপঙ্কর দত্তর বেঞ্চ একটি কমিটি তৈরি করে দেন, 3 ম্যান কমিটি। দেবী প্রসাদ দে, রিটায়ার্ড জাস্টিস দে কমিটি নামে পরিচিত। সেই কমিটি প্রত্যেক ক্যান্ডিডেটকে যারা দাবি করছে নিজেরা শিক্ষকতা করেন, সেই কমিটি তাদেরকে ভেরিফিকেশনের জন্য ডাকে।
সেই কমিটির কাছে এই সমস্ত অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেটরা সরাসরি উপস্থিত হয়ে তারা নিজেকে শিক্ষকতা প্রমাণিত না করার ফলে জাস্টিস ডে কমিটি রিপোর্টে সমস্ত এই অ্যাপ্লিকেন্টকে 957 জনকে ইলিগাল হিসাবে ডিক্লেয়ার করে 2022 সালে। তারপর 23-24 সালে আবার নতুন করে মামলা হয়, সুপ্রিম কোর্টের অর্ডারকে সম্পূর্ণ ভায়োলেশন করে আবার মামলা শুরু হয়ে যায় এবং নতুন নতুন বাহানা করে মামলা শুরু হয়। এই মামলা হওয়ার ফলে আবার নতুন করে শুরু হয়েছে। সেখানে তারা যে কাগজগুলো দিয়েছে যে পুরো মান্দারপুর হাই মাদ্রাসা সালেহা খাতুন তিনি নিয়োগ পেয়েছেন, দিনারকে যিনি এক্সপার্ট ছিলেন কমলবাবু দাস, তিনি নিজে ডিক্লেয়ার দিচ্ছেন সরকারকে যে আমি ওই রিক্রুটমেন্ট সংস্থায় বা রিক্রুটমেন্ট বডিতে ছিলাম না, অর্থাৎ কমিটি রিক্রুটমেন্টে সম্পূর্ণ জালিয়াতি। এবং প্রাইমারি বোর্ডে যিনি ডিএলএড সার্টিফিকেট দিয়েছেন সেইটা সার্টিফিকেটটাও জাল। অর্থাৎ এত কিছু জালিয়াতি হওয়ার পর পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ নিশ্চুপ। স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিটা একটা পর্যায় হয়েছে, সমস্ত পার্সেন্টেজটা দুর্নীতি হয়নি, সেখানে 10 একটা পার্সেন্টেজ আছে, সেটা আপনার 20% হতে পারে, 30%। আর মাদ্রাসায় 100% একটা ম্যানেজমেন্ট রিক্রুটমেন্টটা 100%, যাদের এডুকেশন কোয়ালিফিকেশন ইম্যাচিওর, যাদের রিক্রুটমেন্ট অথরিটি বোর্ডের তাদের অথরিটি বোর্ডটাই আনকনস্টিটিউশনাল, সমস্ত কিছু। এবং তারা কাজ না করে, শিক্ষকতা না করে, ছাত্রদেরকে না করে ভুল পথে জালিয়াতি ভাবে টাকা সরকারের কোষাগার থেকে 50 থেকে 70 লক্ষ টাকা পাচ্ছে। এই টাকা কোথায় যাচ্ছে আমাদের প্রশ্ন, কেন সবাই নীরব? এবং এই নীরবতার প্রতিবাদ করতে দপ্তরে যে সমস্ত সক্রিয়তা দেখাচ্ছে আধিকারিক, তাদের উপরে ফিজিক্যাল অ্যাসাল্ট হচ্ছে। কেন প্রশাসন এখনো পর্যন্ত ওই ব্যক্তিকে অ্যারেস্ট করলো না? আমরা পুজোর মরশুম ছিলাম, উৎসবের মরশুম ছিলাম, তাই চুপ করেছিলাম। দেরি হলো, আমরা এই বিষয়টার উপরে দাবি জানাচ্ছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে উৎসব করতে, উৎসবের সময় আমরা চুপচাপ ছিলাম। একটি তার দপ্তরে আধিকারিক ন্যায় নিষ্ঠার সঙ্গে লড়াই করছে, তার উপরে প্রশাসন, তার উপরে যারা এই ভুতুরে শিক্ষকরা আক্রমণ করছে, প্রশাসন নীরব কেন? এবং তিনি রাজ্য সরকার এই দপ্তরে মুখ্যমন্ত্রী নিজে দপ্তরের মন্ত্রী, এবং 900 কোটি টাকা ভোর পথে চলে যাচ্ছে। এই টাকা কোথায় ব্যয় হচ্ছে, কেন এইসব হচ্ছে, এটা কি আর দেখার সময় এখন আসে না? 7 বছর ধরে এই সমস্যার জন্য পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা জর্জরিত। শুধু মাদ্রাসা শিক্ষা নয়, এই টাকা তো রাজকোষ থেকে ব্যয় হচ্ছে। এটা একটা বড় ধরনের সমস্যা, একটি আমাদের দাবি আপনাদের কাছে আমরা উপস্থাপন করলাম। দ্বিতীয় সমস্যা, আপনারা জানেন যে মাদ্রাসায় প্রায় 1,80,000 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল। পরীক্ষাটাকে বলা হয় 7 SLST, সপ্তম পরীক্ষা। সেখানে 17টি সাবজেক্টে ফলাফল প্রকাশ হয়েছে। এখনো পর্যন্ত 19টি সাবজেক্টে ফলাফল প্রকাশ হয়নি। এবং আন্ডার গ্র্যাজুয়েট, এই আপার প্রাইমারি যেটা 10 এবং আন্ডার গ্র্যাজুয়েটে প্রায় 1000 এবং 700, প্রায় 1,500 শূন্য পদে রিক্রুট করতে কমিশন পারছে না। কমিশন পরীক্ষা রেজাল্ট পদ্ধতি ভেজে ভেজে তাকে বার করতে হচ্ছে। তার মূলত সমস্যা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন যেভাবে নিয়োগ দেয়, তার কাছে শূন্য পদ আছে, সেই শূন্য পদকে দেখে কমিশন বিজ্ঞাপন দেয়, উপযুক্ত প্রার্থীরা প্রার্থনায় পরীক্ষা দেয়, তারপরে সেই যোগ্যতার মানদণ্ডে এসে প্যানেল হয়। কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে শূন্য পদ মাদ্রাসাগুলো দেওয়ার পরও বর্তমানে বহু মাদ্রাসায় তারা শূন্য পদকে উইথড্র করছে যে আমার মাদ্রাসা আপনারা শিক্ষক পাঠাবেন না। অথচ সুপ্রিম কোর্ট জাস্টিস অরুণ মিশ্রের বেঞ্চ তিনি বলেছেন 6-1-20 পর যে মাদ্রাসা সমস্ত নিয়োগ করবেন ম্যানেজমেন্ট কমিটি নয়, মাদ্রাসা সার্ভিস কমিশন। বর্তমানে মাদ্রাসা সার্ভিস কমিশন এলাইভ থাকা সত্ত্বেও কমিটি কিভাবে কাজ করতে পারছে, কমিটি কিভাবে নিয়োগ করতে পারছে, এটা কি দেখার সময় আসেনি? এই কমিটি প্যারালাল নিয়োগ থাকার ফলে মাদ্রাসার শিক্ষক নিয়োগ থমকে আছে।
তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, দপ্তরের কাছে অনুরোধ করব যে ভুতুড়ের সমস্যাকে অতি শীঘ্রই নির্মূল করে মাদ্রাসায় অপেক্ষমান যে প্রার্থীগুলো চাকরি পাওয়ার অপেক্ষায় আছে নিয়োগ হোক। তবে এই বিষয়ে একটি স্পষ্ট আমাদের বার্তা আছে। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় মাদ্রাসা নিয়োগকে কেন্দ্র করে একটি অপপ্রচার হয়েছে, সেটা আমরা তীব্রভাবে প্রতিবাদ করেছি। শিক্ষকতা হওয়ার জন্য আমাদের সংগঠন মনে করি একটি মানদণ্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেধা। এখানে কোনো জাতি ধর্মটাকে প্রায়োরিটি আমরা দিতে চাই না, স্পষ্টভাবে বলতে চাই। মেধা কে মূল্য আমরা দিতে চাই, কারণ মেধাবী মানুষের শিক্ষা কার্যকারী হয়। তাই যে সমস্ত মানুষ এই সমস্ত ধর্মীয় দিয়ে অপপ্রচার করে সম্প্রীতির পরিবেশকে নষ্ট করার জন্য যে কুচক্রে আছে, তাদের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ। মাদ্রাসা শিক্ষক কমিশন বলিষ্ঠভাবে মেধাকে প্রাধান্য দিয়ে জাতি ধর্ম নির্বিশেষে প্যানেল প্রকাশ করুন। কোন ধরনের ধর্মীয় মানসিকতাকে ভীত প্রদর্শন হয়ে যদি রিজার্ভ প্রকাশ করতে অনীহা প্রকাশ করে, এটা আমাদের মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে একটি অন্ধকার অবস্থায় পরিণত হবে। কারণ ম্যানেজিং কমিটি গুলো তারা যেভাবে নিয়োগ করেছে 957, তাদের পরিসংখ্যান আমাদের কাছে আছে, তারা আর্থিক মানদণ্ডকে কার্যকারী করে সেখানে পর্যন্ত কিন্তু ধর্মীয় মানদণ্ডকে প্রাধান্য দেয়নি, সংখ্যাগুরু সংখ্যালঘুকে মূল্য দেয়নি। যে তথ্য আমরা যদি আপনাদের সম্মুখে পরিস্থিতি হয় আমরা তুলে ধরব। তারা আর্থিক মানদণ্ডকে মূল্য দিয়েছে। আমরা বিশ্বাস করি মাদ্রাসা সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন গঠিত হয়েছিল একটিকে প্রায়োরিটি দিয়ে, সেখানে যোগ্যকে যোগ্যতা প্রদর্শনের জন্য মানদণ্ড যাতে সঠিকভাবে নিরূপিত হয়, মেধাকে তার জন্য এই সমস্ত কমিশন তৈরি হয়েছিল। কমিশনের ব্যর্থতা থাকতে পারে, সেটি পরবর্তী পর্যায়ে মূল্যায়নের বিষয়, কিন্তু তার মানে এই নয় যে আর্থিক মানদণ্ডকে মূল্য দিয়ে সে কমিশনই হোক আর কমিটি হোক, আমরা আর্থিক মানদণ্ড এবং ধর্মীয় মানদণ্ডকে দিয়ে শিক্ষক নিয়োগের সম্পূর্ণ বিরোধিতা করছি। অবশ্যই মাদ্রাসা সার্ভিস কমিশনের যদি নিয়োগ নিয়ে কোন শিক্ষার্থী, কোন পরীক্ষার্থী যদি অভিযোগ থেকে থাকে, সেটা অবশ্যই নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত, আইনগত প্রবিধান ব্যবস্থা গ্রহণ করা উচিত। কিন্তু সম্প্রীতির পরিবেশকে নষ্ট করা, কুক্ষিগত করা, এই ধরনের যারা কমিটি ভিন্ন চক্রের সঙ্গে যুক্ত হয়ে অসামাজিক পরিবেশ তৈরি করে শিক্ষার পরিবেশকে নষ্ট করতে চাইছে, আমরা এটা তীব্রভাবে প্রতিবাদ করছি। এবং 7SST অত্যন্ত দ্রুতভাবে এবং আপার প্রাইমারি আন্ডার গ্র্যাজুয়েটের যে রেজাল্ট, তাছাড়াও আরেকটি দাবি আমাদের এর সঙ্গে আছে, এই সমস্ত নিয়োগ হয়ে যাওয়ার পর আমরা প্রাইভেট ভাবে পার্সোনালি ভাবে যে সার্ভে করেছি, এই নিয়োগ হওয়ার পর মাদ্রাসায় প্রায় 2000 সহশিক্ষক শূন্য পদ আছে। মাদ্রাসায় 2010 সালের পর থেকে একটি বহুদিনের 15 বছরের সমস্যা, এই সরকারের থাকাকালীনে গ্রুপ ডি রিক্রুটমেন্টে যে সমস্যা ছিল, অত্যন্ত দেরি হলো, ইতিবাচক পদক্ষেপ নিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এটার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করি বর্তমান দপ্তরের আধিকারিককে এবং রাজ্য সরকারকে। তার সাথে সাথে এটাও দাবি রাখি, 10 সালে সেই সমস্যা 25 সালে মিটলো। 15 বছর ধরে মাদ্রাসা লাইব্রেরিয়ান, ক্লাব এবং গ্রুপ ডি নিয়োগ বন্ধ হয়ে আছে। এর শূন্য পদ প্রায় 670টি। এই নিয়োগটা যাতে দ্রুত হয়, ভোট প্রাককালে রাজ্য সরকার সব সরকারি কাজ করে, সংখ্যালঘু দৃষ্টিভঙ্গি দেখে আমরা এই দাবি করতে পারি যে ভোটের আগে হলো কমসে কম 5 বছর অন্তর যে রাজ্যে নিয়োগ হয়, তাহলে আমরা তো, আপনি যখন আমাদের কাছে প্রার্থনা চাইতে আসবেন সরকার নির্ণয়ের ক্ষেত্রে, আমরা আপনার কাছে দাবি করব ভোটের আগে মাদ্রাসা অশিক্ষক এবং শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বিজ্ঞাপন দেওয়া হোক। কিন্তু সাথে সাথে আমরা সমূলে ভুতুরে নিয়োগের বিরোধিতা করছি। ভুতুরে সমস্যা থাকলে আমরা যারা 2010 সাল থেকে চাকরি করছি, তাদের ভবিষ্যৎগুলো কিন্তু অনিশ্চয়তার দিকে আছে। মাদ্রাসার প্রায় 350 শূন্য পদ আছে, প্রধান শিক্ষক এবং সুপারিনটেন্ডেন্ট পোস্ট। এই নিয়োগটা আমরা দাবি রাখছি। এই দুটি
মাদ্রাসার শিক্ষা এডেড ইনস্টিটিউশনের পক্ষে আমাদের সমস্যা ছিল, সেই সমস্যাটা আমরা ওয়াকিবহাল করতে পারলাম, আপনাদেরকে কিছুটা জ্ঞাত করতে পারলাম। আপনারা অনেকেই হয়তো জানেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় দুটি স্ট্রিম একসাথে চলছে, একটি এডেড আর একটি আনএডেড। এডেড হচ্ছে একেবারে স্কুল শিক্ষা ব্যবস্থার শিক্ষকদের সঙ্গে পরিকাঠামো, আর্থিক এবং সিলেবাসে পুরোটাই কি শুধুমাত্র কারিকুলামের দিক থেকে যদি বলতে চান, একটি অ্যারাবিক সাবজেক্ট হাই মাদ্রাসা পরীক্ষায় অতিরিক্ত ছাত্রছাত্রীকে পড়তে হয়, পরীক্ষা দিতে হয়। মাদ্রাসায় এডেড ইনস্টিটিউশনের ক্ষেত্রে তিন ধরনের ইনস্টিটিউশন আছে, একটি হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা আর ইংলিশ মিডিয়াম। টোটাল রাজ্যে এরকম এডেড মাদ্রাসা আছে 614টি, কিন্তু বাস্তবিক 614টি মাদ্রাসায় পঠন পাঠন হয় না, 592টি মাদ্রাসায় পঠন পাঠন হয়। বাকি মাদ্রাসার ছাত্রর অভাবে বা পরিকাঠামোর অভাবে প্রথম থেকে এই ইনস্টিটিউশনগুলো শুরু হয়নি, একে বলা হয় নন ফাংশনাল। তাহলে এডেড ইনস্টিটিউশনের শিক্ষক নিয়োগ নিয়ে যে সমস্যা জটিলতাটা আছে, তার সাথে সাথে আরেকটি প্রতিষ্ঠান আছে আনএডেড মাদ্রাসা। এই আনএডেড মাদ্রাসার সৃষ্টির মূল আমাদের রাজ্যে বর্তমান যিনি শাসক আছেন, তিনি ক্ষমতা আসার আগে একটি কথা বলেছিলেন যে আমরা যদি সংখ্যালঘুদের আমাদের দিকে সহানুভূতি পাই, সমর্থন পাই, ক্ষমতায় এলে আমরা 10,000 এডেড মাদ্রাসা তৈরি করব। সংখ্যাটি অত্যন্ত একসাথ সংখ্যা, রাজ্যের স্কুলই প্রায় 10,000 কাছাকাছি, আর হাই মাদ্রাসা 10,000 সংখ্যাটা অত্যন্ত সাইন্টিফিক চিন্তা ভাবনা করলে একটা সঠিক পরিকাঠামো বা পরিসংখ্যান দিয়ে বিচার বিশ্লেষণ করা সময় এসেছে। মাদ্রাসা তৈরি হয়ে যাওয়াটা যিনি করে দেবেন তার দায়িত্ব, আমরা সংখ্যালঘু, আমরা চাইতে পারি। প্রশ্নটা হচ্ছে মাদ্রাসায় পড়বে কারা, এটা কি রাজ্য সরকার ঠিক করে দিতে পারে? আপনাদের কাছে আমার এটা প্রশ্ন। মাদ্রাসায় বলে না স্কুলই বলে, সরকারি ইনস্টিটিউশনের যত করোনার পর থেকে ছাত্র ভর্তির সংখ্যা কমে আসছে। এখন যদি 10,000 মাদ্রাসা করে দেওয়া হয় তর্কের খাতিরে, পড়বে কারা? অর্থাৎ আমরা এডেড আনএডেড কে কম্পেয়ার করতে যে ইস্যুটাকে আরো বৃহত্তর প্ল্যাটফর্মে সমালোচনার জায়গা আনতে চাইছি, যে এডেড ইনস্টিটিউশন 592টা চলছে, 614টাকে চালানো যাচ্ছে না ছাত্রর অভাবে। এই 592 ইনস্টিটিউশনের মধ্যে আমার কাছে তার তথ্য যে ফকিরডাঙ্গা মাদ্রাসা বাঁকুড়া, যেখানে ছাত্র সংখ্যা 84টা, টিচার সংখ্যা 7টা। উল্টো দিকে কান্তিপাড় হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা উত্তর দিনাজপুর, সেখানে 4200 ছাত্র, টিচার আছে 4টে। অর্থাৎ এই যে ডিসিমিলিটি আছে, কোন জায়গায় ছাত্র বেশি, কোন জায়গায় ছাত্র কম, কোন জায়গায় শিক্ষক বেশি, কোন জায়গায় শিক্ষক কম। প্রত্যেকটা পরিস্থিতি আমরা যদি গভীরভাবে দেখি, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান দিনে শিক্ষকদের গাফিলতি হতে পারে বা অভিভাবকদের চাহিদা উন্নতর হতে পারে, যে কোনো একটি কারণে বা সরকারি সিস্টেমের মধ্যে মানুষের বিরাট ভাগের জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দিনে দিন ছাত্র হ্রাস পাচ্ছে। এই দিকে আমরা গুরুত্ব না দিয়ে শুধুমাত্র মাদ্রাসায় বলেন আর স্কুলের সংখ্যা বৃদ্ধি করে ভবিষ্যৎ কোন জায়গায় যাবে? প্রত্যেকটা মুহূর্তে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মার্চ করার ভাবনায় আসছে। আজকের দিনে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর যে অভাব হচ্ছে, এই নিয়ে কোন সংগঠন বলুক না বলুক, আমরা সেই দিকটা ভাববো। শিক্ষার্থী না থাকলে শিক্ষকের কোনো মূল্য আসে না। আজকে শিক্ষক নিয়োগটাও যতটা গুরুত্বপূর্ণ, শিক্ষার্থী যে আজকে দিনে দিনে কমে যাচ্ছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এডেড মাদ্রাসা যে আনএডেড মাদ্রাসা 10,000 কেন 1,000 মাদ্রাসা ছাত্র সংখ্যা বৃদ্ধি পাবে না। কারণ দ্বিতীয় কারণটা হচ্ছে যে এই রাজ্য সরকার ক্ষমতা আসার পর একটি সুন্দর পদ্ধতি করেছে, সেটা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল। এই বাংলা শিক্ষা পোর্টালে ছাত্রর নাম এন্ট্রি করা হচ্ছে, এনরোলমেন্ট করা হচ্ছে, তার সাথে সাথে আধার লিংক করা হচ্ছে। কোন ছাত্রকে বিগত 2011 সালের পূর্বে প্রত্যেক ছাত্রকে 3টি জায়গায় এক একটি ছাত্রকে ভর্তি করা হতো। আজকের দিনে কিন্তু কোন ছাত্রকে 3 জায়গায় ভর্তি করা যাবে না, এনরোলমেন্ট একটা জায়গায় করতে হবে। অর্থাৎ ছাত্র সংখ্যার সুনির্দিষ্ট জালিয়াতি করা ছাত্র সংখ্যা করার পদ্ধতি নেই। তাই এডেড মাদ্রাসার সঙ্গে সঙ্গে আনএডেড মাদ্রাসার সংখ্যা একটা জায়গায় সীমাবদ্ধ থাকা উচিত।
সেই ক্ষেত্রে আমাদের রাজ্যে 223টি আনএডেড মাদ্রাসা অ্যাপ্লিকেশন পেয়েছে এই বর্তমান সরকারের আমলে। রিসেন্ট সম্প্রতি 353টি আনএডেড মাদ্রাসা স্যাংশন পেয়েছে। তাহলে সংখ্যাটি দাঁড়ায় 576 মতো। আরো 180টা মাদ্রাসা অনুমোদন প্রাপ্ত জায়গা দাঁড়িয়ে আছে। আমাদের যেখানে প্রশ্ন যে এই আনএডেড মাদ্রাসায় অনুমোদন পেতে গেলে ডিএলএসি রিপোর্ট পেতে হয়। আমরা গভীরভাবে এই বিষয়ে ব্যথিত। যে সমস্ত মাদ্রাসা অনুমোদনের প্রকৃত পেপার আছে, আমরা যেমন ভুতুরে শিক্ষকের বিরোধিতা করছি, সেই ক্ষেত্রে জালিয়াতি ভাবে আনএডেড মাদ্রাসা যদি নিয়োগ মানে অনুমোদন দেওয়া হয় টাকার বিনিময়ে, কোটি কোটি টাকা নয় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দেওয়া হয়, এই ধরনের অরাজকতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। কারণ এই আনএডেড মাদ্রাসাকে কন্ট্রোল করে এসপিকিউ সিস্টেম মাধ্যমে কেন্দ্র সরকার। যদি এই ধরনের নিয়োগে অনুমোদনের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপোষণ বা জালিয়াতি ভাবে দেওয়া হয়, তাহলে গোটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপরে আঘাত আসবে। আমরা দেখেছি আসাম এবং উত্তরাখণ্ড বহু রাজ্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই দোষটা যতটা কেন্দ্র সরকারের, যতটা সিস্টেমের দোষ, তার সত্ত্বেও দোষটা আমাদেরও মনে হয় কিছুটা আছে। এই আনএডেড মাদ্রাসা যদি অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে, রেকগনাইজেশনের ক্ষেত্রে সঠিক মানদণ্ড না দেখে অনুমোদন দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে সমস্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটা অন্ধকার খণ্ড দিন আসবে এবং ভবিষ্যতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার জন্য যারা প্রয়াস করবে তাদের কাজ আরো শক্ত হবে। তার সাথে সাথে যে সমস্ত আনএডেড মাদ্রাসাগুলো অলরেডি অনুমোদন পেয়েছে, তাদের ক্ষেত্রে আমাদের কিছু দাবি আছে, যে দাবিগুলো আমরা মনে করি নৈতিক দাবি এবং ন্যায্য দাবি। ছাত্ররা, শিক্ষকরা আনএডেড হতে পারে, কিন্তু কোন মাদ্রাসার ছাত্রছাত্রী আনএডেড নয়। যে ছাত্র মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার সঙ্গে যে সমস্ত ছেলেমেয়েরা আছে, এরা ফার্স্ট জেনারেশন পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়ে আছে। তাই একটি এডেড ইনস্টিটিউশনের ক্ষেত্রে কন্যাশ্রী, সবুজ সাথী বা বই, ছাতা, মিড ডে মিল ইত্যাদি বেনিফিট যদি পায়, আনএডেড মাদ্রাসায় যদি এই ধরনের পরিষেবা না পায়, তাহলে গরিব পিছিয়ে পড়া ছেলেমেয়েরা কেন আনএডেড মাদ্রাসায় পড়তে আসবে? সরকারকে অবশ্যই ভেবে দেখার সময় এসেছে। এডেড মাদ্রাসার সাথে সাথে আনএডেড মাদ্রাসার ক্ষেত্রে ছাত্রদের স্কলারশিপ থেকে যাবতীয় বেনিফিশিয়ারি যতটা সম্ভব দেওয়ার জন্য ফোরাম, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম আগামী দিনে সরকারের কাছে দ্বারস্থ হবে, প্রয়োজনে লড়াই করবে। এবং শিক্ষকদের যে ন্যূনতম বেতন দেওয়া হচ্ছে, এবং বেতনের একটা বৈষম্য আছে, ৬,০০০ আর ১২,০০০। যারা গ্র্যাজুয়েট তারা ৬,০০০, যারা পোস্ট গ্র্যাজুয়েট ১২,০০০। এই বেতনটা একটা ভীষণই ধরনের বৈষম্য। আমরা চাইবো এই বেতনের একটি পরিকাঠামো সঠিক করে তাদের উপযুক্ত পরিকাঠামো বেতন দেওয়ার জন্য আমাদের দাবি থাকবে। তার সাথে সাথে অবশ্যই এই দাবিটা থাকবে, যে সমস্ত আনএডেড মাদ্রাসা অ্যাপ্লিকেশনের জন্য রাজনৈতিক প্রভাব দিয়ে টাকার লেনদেনের বিনিময়ে এই আনএডেড মাদ্রাসাকে অনুমোদন দেওয়ার জন্য যে চক্র চলছে, এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ থাকবে। আরেকটি বিষয় আমাদের মধ্যে আছে, সেটি হচ্ছে ওবিসি ইস্যু। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি বলি আমি সংক্ষিপ্ত করব। আর মাদ্রাসার এই সমস্ত সমস্যার জটিলতা তৈরি হয়ে আছে 2002 এর একটি ম্যানেজমেন্ট রুলস, মানদণ্ড আমলের রুলস। এই রুলসকে কাজে লাগিয়ে ম্যানেজিং কমিটি বিভিন্ন ধরনের অন্যায় পাপাচার কাজ করছে। আমরা চাইবো সমস্ত সমস্যা হবে, সেই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারকে 2002 এর ম্যানেজমেন্ট রুলস চেক করুন। রাজ্য সরকার যে সমস্ত ইতিবাচক কাজগুলো করছে তাতে সমর্থন থাকবে। যেগুলো গঠনমূলক করলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে, সেগুলো বিষয়ে আমাদের সহযোগিতা থাকবে। কিন্তু যে সমস্ত দুর্নীতিগুলো রাজ্য সরকারের প্রকাশ্যে হোক, অপ্রকাশ্যে হোক, অনিচ্ছায় হোক, স্বইচ্ছায় হোক, সেগুলোর বিরুদ্ধে আমাদের দুর্নীতির বিরুদ্ধে সংগঠনের তরফে তীব্র প্রতিবাদ থাকবে। আরেকটি বিষয় আছে, আপনারা হয়তো অনেকে অবগত আছেন, যে ওবিসি ইস্যু নিয়ে আমাদের বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম সংগঠনভাবে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে আমরা এই মামলা কেস করেছি। আমাদের এই বিষয়টি অত্যন্ত স্পষ্ট হবে এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন সাইফুল্লাহ সাহেব, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উনি এই বিষয়ে কিছু বলবেন। তার আগে আমি এই বিষয়টি বলতে চাইছি যে একটি মামলার ফলশ্রুতিতে
প্রায় 67টি কমিউনিটি বাদে 118 কি 19টি মূলত মেজরিটি 7টি বাদে মুসলিম কমিউনিটি অমরচন্দ্র দাস ভার্সেস কেসে কলকাতা হাইকোর্টে ওবিসি বাতিল হয়। এই ওবিসি বাতিল হওয়ার ফলশ্রুত বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া থমকে যায় এবং রাজ্যের প্রায় 5 লক্ষ অধিক ওবিসি সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যায়। এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকা রাজ্য সরকার এই মামলায় সক্রিয়তা না থাকার ফলে এই মামলা অত্যন্ত বিলম্ব পথে দেরিতে চলতে থাকে এবং এই মামলা আমরা ফলশ্রুত পাই না। পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিশনের সুপ্রিম কোর্টের রায়কে কার্যকারী করতে পরীক্ষা নিতে হয়। সেই সময় বিভিন্ন নিয়োগ পদ্ধতিকে সচল করার জন্য রাজ্য সরকার আবার নতুন করে সার্ভে করে। সেই সার্ভেতে 140টি কমিউনিটিকে আবার নতুন করে ওবিসি দেয়, কিছু নাম সংযোজন হয়, কিছু বিয়োজন হয়। পূর্বের লিস্ট থেকে প্রায় 40টি কমিউনিটি বাদ যায়। তাহলে এই 40টি কমিউনিটি যারা স্কুল সার্ভিস কমিশনে সম্প্রতি যে রেজাল্ট বেরোতে যাচ্ছে তাদের ভবিষ্যৎ কি হবে? দ্বিতীয় সমস্যা হয়, নতুন যে ওবিসি তৈরি হয়েছে সেখানে কনভার্সেশন হয়েছে, শিফটিং হয়েছে। যারা পূর্বে ছিল এ তারা এখন বর্তমানে বি গেছে, বি এ তে গেছে। এর ফলে সংখ্যালঘুদের মধ্যে একটি তীব্র অসন্তোষের দানা বেঁধেছে যে এ আর বি এর যে ফ্যাসিলিটেশন আছে, এ তে 10%, বি এ তে 7%। বোথ জায়গাতে বিভিন্ন ইউনিভার্সিটি যে অ্যাডমিশনে সংখ্যালঘুরা বঞ্চিত হচ্ছে। অর্থাৎ নতুন করে ওবিসি যে সার্টিফিকেট দিয়েছে বাস্তবায়ন করতে যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেনিফিট পাচ্ছে না, এরকম একটি পরিস্থিতির সম্মুখীন হয়েছে। একদিকে পুরাতন ওবিসি মামলা পেন্ডিং, নতুন করে নতুন ওবিসি সমগ্র মাইনরিটি কমিউনিটিকে বা কিছু সংখ্যক নন মাইনরিটি কমিউনিটিকে আওতায় না এনে সার্ভেটাকে দ্রুত করে এই সার্ভেকেও এখনো বিচারাধীন, সেখানে বেনিফিট দিতে যে প্রকৃত বেনিফিট কেউ পাচ্ছে না। এই নতুন ধরনের ওবিসিটাকে নিয়েও মানুষের মনে নানা জটিলতা এবং সমস্যার সম্মুখীন হচ্ছে। সার্টিফিকেট পাওয়াতে পেতে যে কি সমস্যা আমাদের সংগঠনের, এটা যে এ থেকে বি কনভার্সেশন করতে যে 40টি কমিউনিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ 140টার মধ্যে 40টাকে এ থেকে বি এ গেছে, বি থেকে এ নিয়েছে। এটা একটা যদি সম্প্রতি এক সপ্তাহের মধ্যে রেজাল্ট স্কুল সার্ভিস কমিশনে বের হয়, এর যে ভয়াবহতা দেখা যাবে তার জন্য আমরা অতি দ্রুত প্রেস মিট করতে চেয়েছি। আমরা স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের কাছে আমরা দাবি করব যে স্কুল সার্ভিস কমিশনের রেজাল্ট বেরোনোর আগে আরেকবার স্কুলের পোর্টালটা খুলে দেওয়া হোক, সার্টিফিকেশন তাদের এন্ট্রি করার জন্য। যখন তারা সার্টিফিকেট পোর্টালে এন্ট্রি করেছিল তখন এই নতুন ওবিসি সার্টিফিকেট আসেনি। যদি এই রেজাল্ট বেরোনোর পর তাদের ভেরিফিকেশন স্টেজে বাদ দিয়ে দেওয়া হবে। আমরা অত্যন্ত ব্যথিত, যারা যোগ্য তারা চাকরি চলে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার পরীক্ষা দিল, সেই 7 বছর চাকরি করার পর আবার পরীক্ষা দেওয়ার পর যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তার সার্টিফিকেটে ইনভ্যালিডেশনের জন্য তাকে যদি বাদ দেওয়া হয়, এটা তীব্র অসন্তোষের দানা বাঁধবে এবং প্রকৃত যোগ্যকে বঞ্চিত করার একটা প্রয়াস চলবে। আমরা চাইছি এই ইস্যুটাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে পুরানো ওবিসি আছে সমগ্র বিষয়টিকে 6 নভেম্বর সুপ্রিম কোর্টে যে মামলা আছে সর্বোচ্চ চেষ্টা করে ওবিসি সমস্যাকে মিটিয়ে নিয়ে তারপর যত ধরনের নিয়োগ প্রক্রিয়াগুলো আছে পদক্ষেপ গ্রহণ করুন। তার আগে যদি এই সমস্ত প্রক্রিয়া চালা হয় তাহলে সংখ্যালঘু শুধু বঞ্চিত নয়, যোগ্যকে বঞ্চিত করা হবে। এটা একটা চরম ধরনের অমানবিক কাজ হবে। আমরা এই প্রেস মিটের মাধ্যমে রাজ্য সরকারের কাছে এই ইস্যুটাকে পুনর্বিবেচনার জন্য এবং আইনগত সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের একটি ব্যক্তিগত অবজারভেশন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে ইস্যুটা অত্যন্ত ভয়ঙ্কর এবং অত্যন্ত সেনসিটিভ ইলেকশনের জন্য এবং সর্বোপরি মাইনরিটি সমাজের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে। আপনি এই ইস্যুতে সরজমিনে আইনগত কি পদক্ষেপ করা উচিত সেটা না করলে
জনমানুষে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া হবে এবং আগামী দিনে সংখ্যালঘুরা এই সমাজ থেকে তারা শিক্ষা, চাকরি, কর্মজীবন সবে থেকে বঞ্চিত হবে। যারা যদি প্রকৃত সার্টিফিকেট দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি মেনে দেওয়া, এই দাবি আমাদের রইল। ধন্যবাদ।